হায়দ্রাবাদ গল্পে আর ইতিহাসে ভরা এক শহর। গত পর্বে দেখেছিলাম লুম্বিনী পার্কের সন্ধ্যা, বিড়লা মন্দিরের শান্তি সহ হুসেন সাগর লেক। আজ শুরু এক নতুন সকাল। দুদিনে পুরো হায়দ্রাবাদ শহরটাকে নতুন করে ঘুরে দেখি। গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। আজ 29শে ডিসেম্বর 2025 আর এখন বাজে ঘড়িতে ঘড়ি পড়িনি, ঘড়িতে এখন সময় মোটামুটি 9:15 হয়েছে। আমরা আমাদের হায়দ্রাবাদের যে হোটেলে আছি, মানে আওয়ার নেস্ট, এখান থেকে বেরিয়ে পড়লাম আজকে সারাদিনে সাইট সিংয়ের জন্য। আজকে কিন্তু হায়দ্রাবাদের প্রাচীন যে ঐতিহ্যগুলি আছে, হায়দ্রাবাদ বলতে যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলি আমাদের চোখের সামনে ফুটে ওঠে, সেই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখব, সেরকমই ইচ্ছা আছে। তো মোটামুটি প্রথমে এখান থেকে এখন আমরা যাব চারমিনার, তারপরে ওখান থেকে মক্কা মসজিদ, তারপরে চৌমহল্লা প্যালেস, সালারজাং মিউজিয়াম, গোলকুন্ডা ফোর্ট, এই সমস্ত জায়গাগুলিকে ঘুরে দেখব আজকে আমরা আমাদের পুরো ভ্রমণে। আর সেই সমস্ত ডিটেলস থাকবে আমাদের আজকের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। চলুন তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজ হায়দ্রাবাদ ভ্রমণের উদ্দেশ্যে। মহিমান্বিত চারমিনার আর সন্ধ্যা নামলে তার আলোর জাদু, রঙিন মার্কেটের কোলাহল, শহরের নিজস্ব ছন্দ, আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা গোলকোন্ডা ফোর্ট। দুদিনে যতটা পারি আমরা খুঁজে নেব এই শহরের আসল গল্প। আজকেও ঘোরাঘুরি করার জন্য আমরা কিন্তু উবের অটো বা ওলা অটোই বেছে নিয়েছি। উবের থেকেই অটোটা এসেছে এবং এখান থেকে চারমিনারের জন্য আমার ভাড়া পড়ছে 160 টাকা। চলুন এই অটোতে উঠে পড়ি, আর আজ সারাদিন কিন্তু আমরা এইভাবেই ঘুরবো। আচ্ছা, আমরা যেখানে রয়েছি ওই জায়গাটার নাম হচ্ছে নিশাতবাগ কলোনি বা উষা টাওয়ার বললেও হবে। ওখান থেকে এই চারমিনারের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো আমরা এখন যেখান থেকে যাচ্ছি, ওপর দিয়ে গেছে মেট্রো লাইন আর নিচে থেকে এই রাস্তা। সমগ্র রাস্তা জুড়ে অফিস আওয়ারের ব্যস্ততা কিন্তু চোখে পড়ার মতো, কারণ আজকে যেহেতু সোমবার, সেজন্য আজকে অফিস আছে এবং প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। আর আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 65-এর ওপর দিয়ে চলছে হায়দ্রাবাদ মেট্রো। আমরা এখন মুসি নদী পার করলাম, মুসি নদীর ওপর থেকে যে ব্রিজটা রয়েছে সেইটা পার করে এইদিকে এলাম, একদম কাছাকাছি চলে এসেছি চারমিনারের। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা অ্যাকচুয়ালি NH 765। আর এই চারমিনারের কাছাকাছি কিন্তু পার্ল মার্কেট রয়েছে, পার্ল সিটি হায়দ্রাবাদের মেইন যে পার্ল মার্কেট, সেটাও কিন্তু এই চারমিনারের একদম কাছে রয়েছে। পুরো 10টা বাজে আমরা চলে এসেছি সেই বিখ্যাত চারমিনারে। হায়দ্রাবাদ আর চারমিনার দুটো নাম যেন একসাথেই উচ্চারিত হয়। হায়দ্রাবাদ বললেই যে নামটা সবার আগে মনে আসে সেটি হলো চারমিনার। আর এখন আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক সৌধ চারমিনারের সামনে। ও দুপাশের দোকানপাট কিন্তু এখনও খোলেনি। যত বেলা বাড়বে ততই জায়গায় ভিড় বাড়বে, তাই আমরা চেয়েছিলাম একটু সকাল সকাল এখানে আসতে এবং যাতে একটু ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে জায়গাটা কভার করতে পারি। চারমিনারে প্রবেশ করবার ঠিক আগে ডান দিকে দেখছি একটি শিব মন্দির রয়েছে, যার নাম চার কামান। এই শিব মন্দিরে প্রণাম করে তারপরেই কিন্তু চারমিনারে যেতে হবে। এটা দেখে বেশ ভালো লাগছে এইখানে, কারণ চারমিনার তো আসলে একটি মুসলিম সৌধ। 1591 খ্রিস্টাব্দে কুতুব শাহী বংশের রাজা এই চারমিনারটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময়ে মনে করা হয় যে এই হায়দ্রাবাদ শহরে মারাত্মক প্লেগ রোগের আক্রমণ ঘটেছিল এবং সেই প্লেগ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যেই কিন্তু প্রার্থনা করার জন্য এই সৌধটি নির্মাণ করা হয়েছিল, কারণ সেই সময় প্লেগ রোগে চারিদিকে প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন এবং মনে করা হয় যে এইখানে যে চারমিনার প্রতিষ্ঠা করা হয়েছে এইটাই কিন্তু এই হায়দ্রাবাদ শহরের গোড়াপত্তন করে। তাই জন্যেই হায়দ্রাবাদ শহরের সাথে চারমিনারের নাম এতটা ওতপ্রোতভাবে জড়িত। আর চারমিনার কথার অর্থ হচ্ছে 4টি মিনার। চারদিকে 4টি সুউচ্চ মিনার রয়েছে, যেখান থেকে এই চারমিনার কথাটি এসছে এবং এই প্রত্যেকটি মিনারের উচ্চতা কিন্তু প্রায় 65 মিটার।
এই সৌধের ওপরে যাওয়ার জন্য ভেতর থেকে সর্পিল আকারের সিঁড়ি রয়েছে এবং ওপরে গিয়ে সেখানে একটি ছোট মসজিদ রয়েছে। ওপর পর্যন্ত ওঠা যায়, অনেক পর্যটককে দেখতে পাচ্ছি যারা ওপরে চলে গেছেন। আমরাও চেষ্টা করব সেখানে যাওয়ার। এখানে উঠলে এখান থেকে কিন্তু আশপাশের দৃশ্যটাও ভীষণ ভালো দেখা যাবে। চারমিনারের ভিতরে প্রবেশ করবার জন্য সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা করে পার হেড, আর অনলাইন করলে 20 টাকা করে পার হেড পড়বে। ফরেনারদের জন্য 300 টাকা করে পার হেড, আর অনলাইন করলে 250 টাকা করে পার হেড। কোনো ব্যাগেজ নিয়ে যাওয়া যাবে না, বাইরের কোনো ফুড ভিতরে অ্যালাউ নয়। যে সিঁড়িগুলো দিয়ে উঠে এলাম, এই সরু সরু আর ঠিক এতটা করে খাড়াই, প্রায় 4-5 তলা উঠেছি। এখন উপরে চলে এসেছি চারমিনারের। এখান থেকে সামনেই আমার দেখা যাচ্ছে মক্কা মসজিদ। আর পুরো হায়দ্রাবাদটা কি ভালো লাগছে, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু হায়দ্রাবাদের ওল্ড সিটি। পুরোনো হায়দ্রাবাদের সম্পূর্ণ ফ্লেভারটা পাওয়া যায় এই জায়গা থেকে। আর আমরা যেখানে রয়েছি ওটা কিন্তু নিউ হায়দ্রাবাদ। ওপর থেকে নিচের দিকে তাকালে একদম এইরকম লাগছে, আর পুরোটা কিন্তু রাউন্ড। ওপরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম রাউন্ড শেপে রয়েছে চারিদিকটা। আচ্ছা, চারমিনার থেকে বেরিয়ে আমরা এই পাশেই একদম কেজিএন টিফিন সেন্টার টি অ্যান্ড কফি রয়েছে। এখান থেকে 4টে করে পুরি আর সবজি আর সাথে 1 কাপ করে চা খেয়ে নিলাম, মানে এই দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আর ততক্ষণে চারমিনারের চারপাশের এই যে বাজার পুরো একদম অ্যাক্টিভ হয়ে গেছে। যখন আমরা এসেছিলাম অনেক দোকানপাট খোলা ছিল। এরকম চুড়ি সাজের জিনিসের দোকান প্রচুর রয়েছে। এর পাশেই রয়েছে লাট বাজার, পাশেই রয়েছে পার্ল মার্কেট। কিন্তু এইখানে কিন্তু এই সমস্ত গয়নাগাটির এত রকম দোকান রয়েছে, এত ভ্যারাইটি রয়েছে। মেয়েদের জন্য এটা একেবারে স্বর্গ। মানে আপনি সাজগোজের জিনিস কিনবেন মানে মনে করলে জাঙ্ক জুয়েলারির জন্য, এর চেয়ে ভালো আর কোনো জায়গা হয় না। পাগলা করে দেওয়ার মতন জায়গা। আচ্ছা, এখানে ঢোকার আগে আমি বলেছিলাম যে কোনো রকম ব্যাগেজ নিয়ে এখানে যাওয়া যাবে না, এবং ব্যাগ রাখার জন্য কিন্তু এখানে রয়েছে একটা প্রাইভেট ক্লোক রুম। তো আমরা এখানে যাবার আগে সেই ক্লোক রুমে গিয়ে আমাদের ব্যাগ, আমাদের ক্যামেরার ব্যাগ, আমাদের যে ভিডিও অ্যাকশন ক্যামেরা সেগুলো সব রেখে দিয়ে গিয়েছিলাম। স্টিল ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, কিন্তু কোনো অ্যাকশন ক্যামেরা এবং কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। এবং যে ক্লোক রুমে আমরা রেখেছিলাম সেখানে কিন্তু রাখার জন্য 1 ঘন্টায় 40 টাকা দিতে হয়েছে, এবং সেখানে শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করে। আমরা সেখান থেকে বেরিয়ে এসে তারপরে আবার ক্লোকরুম থেকে জিনিসগুলো নিয়ে এই ভিডিওটা করছি। তাই এটা মাথায় রাখবেন, যখন এখানে যাবেন তখন কিন্তু ব্যাগ বা এরকম অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। ভিতরের যে ভিডিও ক্লিপগুলো সবটাই কিন্তু আমাদের মোবাইলে নেওয়া। চারমিনার থেকে কয়েকশো মিটার, মানে 100 থেকে 150 মিটার পায়ে হেঁটে এগিয়ে আসলেই কিন্তু ডান দিকে রয়েছে এই সুবিশাল এবং প্রসিদ্ধ, ইতিহাস প্রসিদ্ধ মক্কা মসজিদ। এই মক্কা মসজিদ এখানে তৈরি করা হয়েছিল 1614 খ্রিস্টাব্দে, এবং এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ কুতুব আলী শাহ নামে একজন রাজা বা সম্রাট সেই সময়কার। এবং এই মসজিদের নাম মক্কা মসজিদ হয়েছে তার কারণ মক্কা থেকে মাটি এনে এই মসজিদের কিছু ইট নির্মাণ করা হয়েছিল, এবং এখানকার লোকেদের কাছে এই মসজিদে নমাজ পড়া মানে মক্কায় গিয়ে নমাজ পড়ার সমান মানে মনে করা হতো। সেই কারণেই কিন্তু এই মসজিদের নাম হয়েছে মক্কা মসজিদ। এই মসজিদটির ভিতরে একসাথে প্রায় 10,000 মানুষ নমাজ পড়তে পারেন। মসজিদের ভিতরে এবার আমরা প্রবেশ করব, আর মসজিদের ভিতরে প্রবেশ করবার জন্যে মাথায় অবশ্যই ওড়না জাতীয় কিছু রাখা দরকার, সেটা দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। আচ্ছা, আমরা মক্কা মসজিদ দেখে নিয়ে নিউ লাট বাজারের মধ্যে থেকে যাচ্ছি চৌমহল্লা প্যালেসের দিকে। আর এই লাট বাজারের কথা কিন্তু আমি বারবার বলেছি যে হায়দ্রাবাদের শপিংয়ের জন্য এই লাট বাজারের জুড়ি মেলা ভার, পুরনো হায়দ্রাবাদের ফ্লেভার এবং সমস্ত রকম জিনিসপত্রের সম্ভার নিয়ে সাজিয়ে বসে রয়েছে লাট বাজার।
আর এইখান থেকে প্রায় 400 মিটার রাস্তা এগিয়ে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব চৌমহল্লা প্যালেসে। তো যাবার পথে দেখতে পাচ্ছেন যে কীরকম লোভনীয় সব এথনিক কালেকশন রয়েছে, যেমন সুন্দর জরদৌসি মিনাকারি কাজ করা শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা, মানে তেমনই সুন্দর জুতোর দোকান, তেমনই লোভনীয় সাজগোজের দোকান। মানে মেয়েদের জন্য এটা একটা স্বর্গ বলা যেতে পারে। যদিও ছেলেদের পাঞ্জাবিও দেখতে পাচ্ছি অল্প অল্প, কিন্তু মেয়েদের কালেকশন অনেক অনেক বেশি, তার সাথে অন্য কিছুর তুলনাই হয় না। মানে পর হচ্ছে এরকম বিভিন্ন ভ্যারাইটি অফ কালেকশনস, তার সম্ভার। আর এই হচ্ছে রাস্তা। এইখানের দোকানপাটগুলো কিন্তু সবে মাত্র খুলছে, সব দোকান এখনও খোলেনি। আমরা এবার চলে এসেছি হায়দ্রাবাদের আরও একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান চৌমহল্লা প্যালেসে। 4টে প্রাসাদ নিয়ে গঠিত এই চৌমহল্লা প্যালেস হায়দ্রাবাদে তৈরি করা হয়েছিল 1857 থেকে 1869 সালের মধ্যে, এবং এটি নির্মাণ করেছিলেন আসফ জাহি বংশের পঞ্চম নবাব আফজল উদ দৌল্লা। এই প্রাসাদটি ইরানের শাহের প্রাসাদ দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছিল, এবং আমরা এই প্রাসাদের গেটের মধ্যে ঢোকার পর যে প্রাসাদটা দেখতে পাচ্ছি, এই প্রাসাদটা কিন্তু ইসলামিক, মুঘল ও ইউরোপীয় শৈলীর মিশ্রণে এইখানে নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, এটা হলো চৌমহল্লা প্যালেসের টিকিট কাউন্টার। টিকিট আমাদের ভারতীয়দের জন্য লাগবে 150 টাকা করে মাথাপিছু। 10 বছরের নিচে বাচ্চাদের 50 টাকা, ফরেনারদের 500 টাকা, এবং মোবাইল ফটোগ্রাফির জন্য 50 টাকা লাগবে। এই প্রাসাদের টাইমিং হচ্ছে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যেটা প্রতি শুক্রবার করে বন্ধ থাকবে। প্রাসাদে দেখার মতো বলতে কয়েকটি জিনিস রয়েছে, যেমন ভেতরে ঢুকলে সুন্দর সাজানো বাগান রয়েছে, একটা শিশি আলাদ বা আয়না ঘর রয়েছে, একটা রাজ দরবার করার বড় একটা দরজা রয়েছে, এবং সমগ্র মানে যে 4টে প্রাসাদ নিয়ে তৈরি চৌমহল্লা প্যালেস, সেই 4টি প্রাসাদ রয়েছে। এই সমগ্রটা মিলিয়ে দেখতে মোটামুটি আপনার আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে। যেহেতু আমরা ভিতরে ক্যামেরা করতে পারবো না, সেজন্য এখানে দাঁড়িয়েই সবটা বলে দিলাম। আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই এখান থেকে একবার ঘুরে যাবেন। এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 12টা নয়। আমরা চৌমহল্লা প্যালেস থেকে বেরিয়ে একটা ওলা অটো ধরে নিলাম। এখান থেকে 69 টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি সালার জং মিউজিয়ামে, যেটা এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। যদি ডিরেক্ট অটো বুক করি তাহলে কিন্তু 150, 200, 250 যা ইচ্ছা তাই বলছে, সেই জন্য অনলাইনে বুক করাটাই সেফ। আপনারা যখন আসবেন এটাই করবেন। ডান দিকে লাল রঙের যে একটা ঐতিহাসিক প্যালেস দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে প্যালেস নয়, এটা হায়দ্রাবাদের সিটি কলেজ। সিটি কলেজের বিল্ডিংটা যে মানে কতদিনের পুরনো সেটা এখানে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা কোনো একটা মিউজিয়াম বা কোনো একটা মানে অন্যান্য প্যালেস হলে অবাক হওয়ার কিছু ছিল না আর কি। একদম সেই তৎকালীন সময়ের স্ট্রাকচারেই তৈরি। এই দিকটাতে না পুরো একদম ওল্ড হায়দ্রাবাদের ফ্লেভার, একটা আলাদা ফ্লেভার রয়েছে এই সাইডটার, ভীষণই সুন্দর সেটা। আচ্ছা, বাঁদিকে এই যে জলাশয়টা দেখা যাচ্ছে, মানে একটা খাল টাইপের রয়েছে, এই জলাশয়টা হচ্ছে মুসি নদী, আর মুসি নদী থেকে এই পারেরটা হচ্ছে মুচকুন্ডা। এই মুচকুন্ডা আর মুসি নদীর এটা হচ্ছে মিলনস্থল। আমাদের ডান দিকে রয়েছে সিটি কলেজ, আর সিটি কলেজটা জাস্ট ক্রস করলে তার সামনেই রয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। আচ্ছা, সিটি কলেজটা জাস্ট ক্রস করলাম, আর এই সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই ফুল গাছে ঘেরা, এটা হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট। মানে হাইকোর্টের সামনে এত গাছপালা লাগিয়েছে, বিল্ডিংটা ভালো করে দেখাই যাচ্ছে না, এটা বেশ ভালো। এই আমরা এলাম এন্ট্রি গেটের সামনে, গেট নাম্বার 1। এবার আমরা চলে এসেছি হায়দ্রাবাদের আরও একটি অন্যতম তাৎপর্যপূর্ণ স্থান সালার জং মিউজিয়ামে। এই সালার জং মিউজিয়ামে প্রবেশের সময় প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত, এবং এই মিউজিয়ামটিও প্রত্যেক শুক্রবার করে বন্ধ থাকে। এই হলো মিউজিয়ামের এন্ট্রি গেট। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে বড় বড় করে লেখা রয়েছে নো ড্রোন জোন। আচ্ছা, সালার জং মিউজিয়ামে প্রবেশ করে এখানে একটা স্মার্ট টিকিট কিয়স্ক রয়েছে। এখান থেকে অনলাইনে নিজেরাই নিজেদের টিকিট কেটে নিলাম। এখানে প্রত্যেকের মাথা পিছু 50 টাকা, এবং সাথে যতগুলো মোবাইল রয়েছে প্রত্যেকটি মোবাইলের জন্য 50 টাকা করে, এবং ক্যামেরার জন্য 50 টাকা করে টিকিট একেবারে একসাথে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলাম। এইরকম একটা বড় এলো সব কটা টিকিটের ব্যাপার এর মধ্যে রয়েছে। এবার এই টিকিট নিয়ে আমরা
যাব মিউজিয়ামের ভিতরে। এবার ভিতরে যাওয়ার আগে ক্লোক রুম রয়েছে, যদি বলে যে ব্যাগ নিয়ে যাওয়া যাবে না বা ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, সেক্ষেত্রে ক্লোক রুমে রেখে দিয়ে যাব, সেটা এখনও জানি না, দেখছি কি হয়। এই সালারজাং মিউজিয়াম এইখানে মানে হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে এবং এটি কিন্তু ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম জাদুঘর আর বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহগুলির মধ্যে একটি। মুসি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই জাদুঘরে রয়েছে 46,000-এরও বেশি শিল্পকর্ম, 8,000-এর থেকে বেশি পাণ্ডুলিপি এবং 60,000-এর থেকেও বেশি বই। প্রথমেই আমরা এসেছি ফাউন্ডার্স গ্যালারিতে। অনেক বড় এই গ্যালারিটা, এখানে কিন্তু নানান ছবি এবং তৎকালীন সময়ে সম্রাটদের ব্যবহার্য সমস্ত জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এখানে যেমন একটা রূপোর বোল, এটা পুরো সম্পূর্ণ রূপোর, এখানে যা যা দেখা যাচ্ছে সবটাই রূপোর। ক্যাসকেট রয়েছে, একটা গগলেট রয়েছে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এখানে দারুণ সুন্দর একটা পিয়ানো, ওয়াও। অ্যাকচুয়ালি এই জায়গায় সমস্ত যে জিনিসপত্রগুলো মীর ইউনিস আলী খান এনে রেখেছিলেন, তিনি কিন্তু ওই তৃতীয় সালারজাং নামে বিখ্যাত ছিলেন এবং ইনি যে সমস্ত জিনিসগুলিকে এখানে সংগ্রহ করে রেখেছিলেন তার মধ্যে কিন্তু খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে আর 20 শতকের গোড়া পর্যন্ত সমস্ত জিনিসপত্র রয়েছে। মানে এতটা লং টাইম পিরিয়ড উনি কভার করেছিলেন এবং সেই জন্যই এটি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত মিউজিয়াম। এবারে আমরা এলাম ব্রোঞ্জ গ্যালারিতে। এই ব্রোঞ্জ গ্যালারির মধ্যে খুব স্বাভাবিকভাবেই এই খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে আর 20 শতকের গোড়া পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ব্রোঞ্জের নানান রকম মূর্তি রয়েছে। এখানে যেমন দারুণ সুন্দর একটি নটরাজ মূর্তি দেখতে পাচ্ছি, তার পাশেও রয়েছে আরেকটি অন্য ধরনের নটরাজ মূর্তি। এখানে একটা অসম্ভব সুন্দর গরুর দেবের মূর্তি রয়েছে এবং এই মূর্তিটি কিন্তু সম্পূর্ণ কাঠ এবং মেটাল দ্বারা তৈরি। এটা লেট 18th সেঞ্চুরিতে সাউথ ইন্ডিয়া থেকেই কালেকশন করা হয়েছিল। গায়ের কাজগুলো শুধু একবার দেখুন, অসাধারণ অসাধারণ। এর চারপাশে আরও অনেক ছোটোখাটো মূর্তি রয়েছে, তবে গরুর দেবের মূর্তিটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য এখানকার। গরুর দেবের মূর্তি দেখে বেরোলাম যখন, বাঁদিকে কিন্তু পুরো এইরকম কাঠের নানান রকম আসবাবপত্র, চেয়ার, আরামকেদারা, মানে ওয়ার্ড্রব, কারুকার্য খচিত এই জিনিসগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যাবে যা রয়েছে এইখানে। এই যে আলমারির কাজ, এই সমস্ত কাজ মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এতটাই সুন্দর। এইখানের কাজগুলো আবার একদম অন্যরকম, কাঠের ওপর মিনাকারি কারুকার্য করা। এখানে যে পর্দার যে স্ক্রিনগুলো তৈরি হয়েছে পুরো মিনাকারি কাজের ওপরে, এইগুলো কিন্তু সমস্ত রয়েছে। এটা তেলেঙ্গানারই 19th সেঞ্চুরির কাজ। এরপরে এখন আমরা এসেছি ইন্ডিয়ান টেক্সটাইল গ্যালারিতে, যেখানে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন ধরনের কাপড়ের নিদর্শন এবং এই সমস্ত কাপড়গুলো কিন্তু বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে যেমন অদ্ভুত সুন্দর কাজ রয়েছে, পাগড়ির কাজ রয়েছে, পর্দা, এটা রাজস্থানী পর্দা। এখানে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুম, সেটা হচ্ছে আইভরি রুম। এই আইভরি রুমে এখন আমরা প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পর একের পর এক শুধু বিস্ময় আর মুগ্ধ হওয়ার পালা। এখানে পরপর দেখুন আইভরি স্টাইলের কীরকম ছুরি, তলোয়ার, এইখানে এই সমস্ত টাস্ক দিয়ে করেছে যে, তার পাশে এখানে ছোট ছোট যে শোপিস টাইপের ডিজাইন, এইখানে চেয়ার, এগুলোও ইভেন হাতির দাঁত দিয়ে তৈরি। ভাবা যায় কি অসাধারণ কাজ। তার পাশে দাবার ঘুঁটি আইভরি দিয়ে তৈরি। চারপাশে অজস্র এরকম ছোট বড় কারুকার্য করা জিনিসপত্র রয়েছে, প্রত্যেকটাই কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি হওয়া। ছোট্ট একটা সিংহাসন, 19th সেঞ্চুরি জাপানিজ আইভরি শ্রাইন, ওয়াও। এখানে সমস্ত জাপানিজ মূর্তিগুলো রয়েছে। এইখানেও জাপানিজ কিছু, এটা চাইনিজ অ্যান্ড বার্মিজ এই জিনিসগুলো। বেসিক্যালি যেটা দেখার জন্য এই মিউজিয়ামে আসা, এই মিউজিয়ামের নাম এত শুনেছি এই মিউজিক্যাল ক্লক দেখবার জন্যে। এই আমার সামনে রয়েছে সেই বিখ্যাত মিউজিক্যাল ক্লক, যেটা সালারজং তৃতীয় মানে ইউসুফ আলী খান সংগ্রহ করেছিলেন এই ঘড়িটা। এবং এই ঘড়িতে প্রায় 350খানা পার্টস রয়েছে, যে পার্টসগুলি সংগ্রহ করা হয়েছিল ইংল্যান্ড থেকে এবং পার্টসগুলি অ্যাসেম্বল করা হয়েছিল কোথায় জানেন? আমাদের কলকাতায়। ইয়েস,
কলকাতাতে অ্যাসেম্বল করা এই ঘড়িটায় এই যে 3টে কাঁটা দেখা যাচ্ছে, মানে 3টে ডায়াল দেখা যাচ্ছে, 3টে ডায়াল কিন্তু টাইম, ডে অ্যান্ড মান্থ এই 3টেকে ইন্ডিকেট করে। প্রত্যেক 15 মিনিট অন্তর একটা সুন্দর মিউজিক বাজে এবং সে যখন 1 ঘন্টা হয়, মানে প্রতি 60 মিনিট হওয়ার জাস্ট 3 মিনিট আগে এই যে বাঁদিকের একটা দরজা বন্ধ আছে দেখবেন, বাঁদিকে দরজা থেকে দরজাটা খুলে একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসে ওই যে ঘন্টাটা দেওয়া আছে একদম ঘড়িটার মাঝখানে, ওই ঘন্টাটা বাজিয়ে যায়। আর এই দিকে একজন দেখবেন সমানে, মানে প্রত্যেক সেকেন্ডে একটা হাতে হাতুড়ি নিয়ে টুকটুক করে মারছে, মানে ওটা কিন্তু মানে সেকেন্ড কাউন্ট করছে, কিন্তু ওইটা ওইভাবেই তৈরি করা হয়েছে। একটা মানে অসম্ভব সুন্দর ক্রিয়েশন, অসম্ভব সুন্দর একটা শিল্পকর্ম, বিস্মিত হয়ে দেখবার মতন। এবং এটা দেখার জন্য এবং এই মিউজিক শোনার জন্য সামনে এরকম গ্যালারি করে দেওয়া রয়েছে। মানুষ কিন্তু এখানে বসে ধৈর্য ধরে অপেক্ষা করেন যে কখন এই মিউজিক্যাল ক্লকের আওয়াজটা হবে আর সেটা ওনারা শুনবেন আর এই সুন্দর দৃশ্যটা দেখবেন। এবং এই জিনিসটা কিন্তু বড় স্ক্রিনে এখানে দেখানো হচ্ছে, যাতে দূর থেকে বোঝা তো যায় না, সেজন্য বড় স্ক্রিনে এখানে দেখানো হচ্ছে, যাতে ওই বাচ্চা ছেলে যখন বেরিয়ে আসবে এই স্ক্রিনে যাতে পরিষ্কার দেখা যায়। সালারজাং মিউজিয়ামের সবচাইতে আকর্ষণীয় যে জায়গাটি রয়েছে সেই স্থানে এখন আমি ঢুকেছি, মানে মিউজিক্যাল ক্লকের একেবারে পিছনেই রয়েছে যে রুমটা, এটি হলো ওয়েল্ড রেবেকা রুম। এবং এই ওয়েল্ড রেবেকা কিন্তু এই মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ। রেবেকা নামে এক মহিলার মূর্তিকে পাথরের মাধ্যমে বিভিন্ন পোজে, বিভিন্ন স্ট্রাকচারে ফুটিয়ে তুলেছিলেন জি.বি. বেনজোনি নামে একজন আর্টিস্ট, এবং সেই মূর্তিগুলিকে কালেকশন করেছিলেন মোহাম্মদ ইউসুফ আলী খান। সালারজাং মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় এবং বিস্ময়কর সৃষ্টির সামনে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েল্ড রেবেকা। ওয়েল কথার মানে তো ওড়না আমরা জানি। এই যে সাদা পাথরের মূর্তিটি দেখা যাচ্ছে, মনে হচ্ছে মূর্তির ওপর দিয়ে কোনো একটি পর্দা বা ওড়না দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু সেই ওড়নাটিও পাথর দিয়েই তৈরি। মার্বেল পাথরের এই অত্যাশ্চর্য মূর্তিটি কিন্তু সারা বিশ্বের কাছে একটা বিস্ময়, এবং এই বিস্ময়কর সৃষ্টিকে এইখানে স্থাপন করেছিলেন সালারজং তৃতীয়। মনে করা হয় এই সালারজাং মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হলো এটি, জি.বি. বেনজোনি দ্বারা প্রতিষ্ঠিত। অন্যান্য মূর্তিগুলিও কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট আকর্ষণীয়। এই মিউজিয়ামের মধ্যে প্রধান যে দ্রষ্টব্যগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি সবই দেখলাম। এছাড়াও এই মিউজিয়ামে দেখার জন্য আরও বিভিন্ন জিনিস রয়েছে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সেগুলি ঘুরে ঘুরে আপনারা দেখতে পারেন। সম্পূর্ণ এই মিউজিয়ামটি ডিটেইলড ভ্রমণ করতে সারা একটা দিনই লেগে যাবে। যদি আমাদের মতো আপনারা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে 1-1.5 ঘন্টা অবশ্যই হাতে রাখবেন। এখন আমরা এই মিউজিয়াম থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এইবার এখান থেকে আমরা যাব গোলকোন্ডা ফোর্ট, এবং তার আগে আমরা করব লাঞ্চ। থ্যাংক ইউ। হ্যাঁ, থোড়া সা সার্ভ কর দিজিয়ে। আজকে প্যারাডাইজ বিরিয়ানিতে আজকে আমরা মাটন খাবো, আমি মাটন টেস্ট করব। এটা হচ্ছে রয়্যাল মাটন বিরিয়ানি। তো আজকে আবার চলে এসেছি প্যারাডাইজ বিরিয়ানিতে, আর এটা হচ্ছে চারমিনারের একদম পাশে। এইটা একটু ছোট, সেজন্য আমাদের ওয়েট টাইমটা অনেকটা ছিল। একটুখানি টেস্ট করব। বিরিয়ানি নিয়ে তো কিছু বলার নেই, মাটনটা টেস্ট করতে হবে। হেভেন, পুরো হেভেন, অসাধারণ। চারমিনারের বাইরে থেকেই আমরা একটা অটো নিয়ে নিলাম, এখান থেকেই অটো নিলাম, মানে ওলা উবেরে পাচ্ছি না অটো, সার্চ করছি অনেকক্ষণ ধরে। এখান থেকে 200 টাকা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি গোলকোন্ডা ফোর্টের দিকে। ঘড়িতে এখন সময় হয়েছে 3:47। রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, মানে ভাবা যায় না। চারমিনার থেকে এই ফোর্টের দূরত্ব মাত্র 11 কিলোমিটার, তাই এই 11 কিলোমিটার রাস্তা আসতে আমাদের মানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, এখনও আমরা মানে নামতে পারিনি গাড়ি থেকে। 5:09 বাজে আমরা চলে এসেছি গোলকোন্ডা ফোর্টের মধ্যে। 5:30 অবধি টিকিট দেবে। এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। 20 টাকা পার হেড টিকিট কেটে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইট থেকে অনলাইনে টিকিট কেটেছি, কেটে ঢুকে পড়লাম গোলকোন্ডা ফোর্টের মধ্যে। আলটিমেটলি যে ভেতরে আসতে পেরেছি এটাই অনেক বড় কথা। দাঁড়িয়ে আছি এখন সেই ঐতিহাসিক গোলকুন্ডা দুর্গের
প্রাঙ্গণে, এবং এখান থেকে চারদিকটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এই গোলকুন্ডা দুর্গ কিন্তু প্রাথমিকভাবে নির্মাণ করা শুরু হয় কাকাতিয়া রাজবংশের সময়, মানে 1200 শতকে। তারপরে কুতুবশাহী বংশ এই দুর্গকে আরও শক্তিশালী এবং বিস্তৃত করে তোলে, এবং তারপর এই কুতুবশাহী রাজবংশের রাজধানী হয়ে ওঠে এই গোলকুন্ডা দুর্গ। এই যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে পুরো পাথরে নির্মিত, এই দেওয়াল মানে সাংঘাতিক শক্তিশালী, এবং এই পুরো চত্বরটা মানে 4.8 কিলোমিটার দীর্ঘ প্রাচীর দিয়ে কিন্তু ঘেরা। আর এই দুর্গের অন্যতম বিস্ময়কর দিক হলো এর অ্যাকোস্টিক সিস্টেম। সবটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যতখানি পারবো। এই দুর্গে কিন্তু একাধিক প্রবেশদ্বার রয়েছে, শুধুমাত্র আমরা যে দরজা দিয়ে প্রবেশ করলাম সেটাই শুধু নয়, প্রচুর মানে প্রবেশদ্বার, এবং তার সাথে রয়েছে প্রচুর সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ আর প্রবেশদ্বার কিন্তু এই দুর্গের আরও একটি মূল বৈশিষ্ট্য। এছাড়াও এই দুর্গের মধ্যে রাজপ্রাসাদ, অস্ত্রাগার, মসজিদ, তারপরে জল সরবরাহের ব্যবস্থা, এই সমস্ত কিছুই ছিল। আচ্ছা, এই দুর্গের একটা কীরকম ইকো হচ্ছে, হ্যালো 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 হ্যালো, মানে আমি যে ভেতর থেকে কথা বলতে বলতে আসছি, আমার আওয়াজের ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা কিন্তু ফিল করতে পারছি এখানে। অনেকটা উঠে এসেছি আমরা, এবং এখান থেকে চারপাশের অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এবং তার সাথে পিছনে পুরো শহরের ভিউটাও কিন্তু চমৎকার দেখা যাচ্ছে এই জায়গা থেকে। মানে এই 8-10 কিলোমিটার উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এইরকম অবিশ্বাস্য সুন্দর একটা দুর্গ, এবং ঠিক বিকেলের এই সময়টাতে এখানে আসলে তাহলেই কিন্তু এই জায়গার মজা আরও সুন্দরভাবে নেওয়া যায়। কারণ দুপুরের সময় আসলে তখন কিন্তু রোদ থাকবে, গরম হবে। কয়েকটা করে সিঁড়ি ভেঙে আমরা একটা করে মানে ফ্লোর উঠছি বলা যেতে পারে, আর আমাদের আশেপাশের দৃশ্যপট সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। এতটাই মনোমুগ্ধকর, এত ভালো লাগছে এখানে, মনে হচ্ছে যে এইটাই উঠবো আর উঠবো না, কিন্তু তারপরে আবার আরেকটা স্টেপ উঠছি, এবং তারপরে সেখান থেকে এই রকম দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, চাইলে সেটাও আপনারা দেখতে পারেন। আর দারুণ সুন্দর সূর্যাস্তও এখান থেকে দেখা যায়। উঠবো না করে আমরা একদম ওপর অবধি প্রায় চলে এসেছি, আর এখানে এসে দেখছি ওপরে একটা মন্দির রয়েছে। কষ্ট করলে তবেই কেষ্ট মিলবে, এটা বহুদিনের নিয়ম, এই নিয়মের অন্যথা হয় না। কষ্ট করে এসেছি এই গোলকুন্ডা ফোর্টের একেবারে টপমোস্ট পয়েন্টে, আর এখান থেকে এখন এই অত্যাশ্চর্য সানসেট, অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে এখান থেকে। টাইমিংটাও হয়েছে একদম ঠিকঠাক। কি অনবদ্য সুন্দর লাগছে চারদিকটা, বাপরে, এটা না দেখলে তো মারাত্মক মিস হয়ে যেত। ভাবতেই পারিনি যে এখানে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, আমাদের জন্য এরকম কিছু অপেক্ষা করছে। ট্রুলি ওভারওয়েলমিং, দারুণ, অসাধারণ, ক্যাপচার না করলেই নয়। আমি দাঁড়িয়ে আছি গোলকুন্ডা ফোর্টের টপমোস্ট পয়েন্টে, এবং এই যে বিল্ডিংটার উপরে আছি এটা হচ্ছে দোতলা একটি বিল্ডিং, যার নিচের তলাটা হচ্ছে দেওয়ানি আম এবং ওপরের তলাটা হচ্ছে দেওয়ানি খাস, আর ছাদটা হচ্ছে এইরকম, মানে একদম ওপেন টেরেস রয়েছে এইভাবে, যেখান থেকে আপনি চারপাশের অসাধারণ দৃশ্য এবং সূর্যাস্ত দেখতে পাবেন। আজ 29শে ডিসেম্বর 2025। আজকে সারাদিন হায়দ্রাবাদে আমরা এক্সপ্লোর করব হায়দ্রাবাদি সমস্ত লোকাল খাবার দাবার। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্রেকফাস্ট দিয়ে। আর ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি রেড হিলসের বিখ্যাত ক্যাফে নীলোফার ক্যাফেতে। এটা হলো ক্যাফে নীলোফারের রেড হিলসের আউটলেট, যেটার সামনে এখন আমরা এসেছি। আর দেখতেই পাচ্ছেন লেখা আছে নীলোফারের নিচে ইরানি চায়ে, মানে হায়দ্রাবাদে আসলে যেটা আপনাকে মাস্ট ট্রাই করতেই হবে সেটা হচ্ছে এখানকার ইরানি চায় আর ওসমানিয়া বিস্কুট, তার সাথে এখানকার বান এবং আরও নানান রকম বেকারি আইটেমও কিন্তু ভীষণ বিখ্যাত। প্রচুর মানুষ চলে এসছেন সকালবেলা টিফিন করতে, ব্রেকফাস্ট করতে। আমরাও এখন এর ভেতরে ঢুকি, দেখি কি আছে। এখানে প্রচুর ধরনের বিস্কুটস আর বান রয়েছে আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে স্পেশাল যেগুলো আছে সেগুলোই আমরা ট্রাই করব। নানান ধরনের পাফ রয়েছে, প্যাটিস রয়েছে। চা 25 টাকা করে, পার্সেল নিয়ে গেলে 30 টাকা। এটা হচ্ছে চায়ের কাউন্টার।
অনেক কিছু নিয়ে নিয়েছি। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এখানকার স্পেশাল ওসমানিয়া বিস্কিট। এই যে এটা হচ্ছে 7 টাকা করে। তার সাথে এরকম একটা বিস্কিট ওনারা স্পেশাল এই দোকানে ট্রাই করতে দিলেন, এটা হচ্ছে 15 টাকা করে। এটা হচ্ছে ফাইন বিস্কিট, এই যে এই রকম ধরনের দেখতে, এটাও চায়ের সাথে খাবার জন্য। আর তার সাথে এখানে রয়েছে এখানকার স্পেশাল বান মাস্কা, এইটা হচ্ছে 80 টাকা আর এটা হচ্ছে 20 টাকা। তো এই সব কিছু দিয়ে এখন ব্রেকফাস্ট করব, তার সাথে তো ইরানি চা থাকছেই, এটা খেয়ে নিই তারপর চাটা নিয়ে আসবো। প্রথমেই আমি টেস্ট করছি এই ওসমানিয়া বিস্কুট, খুব ভালো খেতে। অ্যাকচুয়ালি এটা আমাদের ওখানের যে বেকারি বিস্কুটগুলো হয় তার কাছাকাছি টেস্ট, কিন্তু কোয়ালিটিটা অনেক গুণ ভালো। এটা দেখি এবার, এটা বেশি ভালো লাগছে। এটা টেস্ট করে দেখি, ফাইন বিস্কিট। এটা তো মনে হচ্ছে সেই লাচা পরোটার মতো, এটা হেভি দেখতে, একদম ওরকমভাবেই বানিয়েছে। এটা একদম মিষ্টি নয়, দিস ইজ গুড, আই লাইক ইট। এটা ভালো লাগছে। যেরকম বান, ভেতরে বাটার দেওয়া রয়েছে, ভেতরে পুরো বাটার একদম চোবানো বাটারে। একদম সফট, অসাধারণ খেতে, মুখে দিলেই গলে যাচ্ছে। চলে এসছে সেই বহু প্রতীক্ষিত ইরানি চা। বাপরে, এর কথা যা শুনেছি। চাটা না অনেকক্ষণ লিকারটাকে ফুটিয়েছে এবং তারপরে একটা ক্রিমি দুধের সাথে মিক্সড করে এই ইরানি চাটা তৈরি করে। অ্যাকচুয়ালি পার্সিয়ানরা যখন এখানে ছিলেন ব্রিটিশ পিরিয়ডে, সেই সময় এই চাটা খাওয়া শুরু হয়েছিল। তারপর থেকে এটা এতটাই পপুলার হয় যে এখনও পর্যন্ত ইরানি চায়ের একটা মানে ক্রেজ রয়েছে এখানে, এবং অথেন্টিক ইরানি চা কিন্তু এটা। অনেকটা আমাদের তন্দুরি চা আমরা যেটা খাই কলকাতায় ভালো ভালো দোকানে, অনেকটা কাছাকাছি, কিন্তু এটা আরেকটু বেশি ক্রিমি, আরেকটু বেশি মানে ইয়াম টাইপের। দারুণ চাটা, দারুণ, খুব ভালো। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 3:15 আর আমরা চলে এসেছি চারমিনারের কাছে হোটেল শাদাবে আজকের লাঞ্চ করতে। হায়দ্রাবাদের বিরিয়ানি তো বিখ্যাত এবং এই বিরিয়ানির জন্য বেশ কয়েকটা ফেমাস দোকান রয়েছে। এখানেই হোটেল শাদাবের স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করব আজকের লাঞ্চে, সেই জন্য তাড়াতাড়ি চলুন এর ভেতরে চলে যাওয়া যাক। আচ্ছা, চলে এসেছে আমাদের স্টার্টার, বোতলটা সরাই। স্টার্টারে আমি নিয়েছি এটা হাফ চিকেন তন্দুর, তাই তো? তার সাথে আছে এটা কি, এই প্ল্যাটারটার নাম কি গো? এটা হচ্ছে মিনি চিকেন প্ল্যাটার। প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। 4 রকম চিকেন আছে এখানে, 4 রকম চিকেন আর তার সাথে অল্প অল্প স্যালাড। এটা হচ্ছে আমাদের আজকের স্টার্টার। আর তার সাথে এইগুলো দিয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি। ওকে, এখানে পেঁয়াজ লেবু দিয়েছে, এখানে কিছু একটা আচার দিয়েছে, ধনেপাতার চাটনি দিয়েছে, আর এটা হচ্ছে টক দই দিয়েছে। প্রথমে তন্দুরটা টেস্ট করে দেখি। অসাধারণ, এক একটা চিকেন এক এক রকম, অসাধারণ। ফাটাফাটি স্টার্টার শেষ করবার পর চলে এসছে এখন আমাদের সেই বহু প্রতীক্ষিত বিরিয়ানি। আর বিরিয়ানিতে প্রথমেই ডিম, ভাবাই যাচ্ছে না, হায়দ্রাবাদি বিরিয়ানিতে ডিম। চালটা তো ভীষণই সুন্দর লাগছে। আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্পেশাল শাদাব বোনলেস চিকেন বিরিয়ানি। তো এখানে প্রায় 8-9 পিস চিকেন রয়েছে যেটা বোনলেস, এবং এটা পারফেক্ট ফর 2 পিপল। এটার দাম হচ্ছে 499। এবার হচ্ছে টেস্ট করে দেখার পালা। আচ্ছা, ছোট ছোট এইরকম পিসগুলো দিয়েছে চিকেনের, ভীষণ সুন্দর একটা স্মেল আসছে, ভীষণ সুন্দর। আসতে হবে, খেতে হবে, দুর্দান্ত। হোটেল শাদাব থেকে লাঞ্চ করে বেরোলাম। এখানে আমি একটা কথা বলতে চাই, যদি কম্প্যারিজনে যাই, মানে আগের দিন প্যারাডাইসে খেয়েছিলাম আর আজকে খেলাম এখানে, দুটোর মধ্যে কোনটা ভালো? যদি স্টার্টারের দিক থেকে বলি সেক্ষেত্রে কিন্তু প্যারাডাইস অনেক এগিয়ে, কারণ প্যারাডাইসের স্টার্টার খেয়ে আমি একদম ওভারওয়েলমড, স্পেল বাউন্ড, বোল্ড আউট হয়ে গিয়েছিলাম। এখানে সেটা হয়নি। আর যদি বিরিয়ানির কথা বলি সেক্ষেত্রেও শাদাব আর প্যারাডাইসের মধ্যে কিন্তু প্যারাডাইসকেই আমি আবারও এগিয়ে রাখবো। তার কারণ
প্যারাডাইজের বিরিয়ানির টেস্ট যখন মুখে লেগেছিল, মানে এতটাই সুন্দর, এতটা একটা ঝটকা লেগেছিল। কারণ আমরা কলকাতার লোক, আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি, বিরিয়ানির বিভিন্ন ফ্লেভার আমরা খেয়েছি বিভিন্ন জায়গায়, তার ওপরে কিন্তু সব কিছুকে কভার আপ করে দিয়েছিল প্যারাডাইজ। কিন্তু সাদাবের বিরিয়ানি ডেফিনেটলি ভালো, কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানির সাথে খুব একটা তফাৎ নেই। তো সেই কারণের জন্য আমি বলবো যে আপনারা যদি হাতে সময় থাকে দুটো জায়গাতেই ট্রাই করতে পারেন। আমাদের বিচারে বা আমার ভোটে প্যারাডাইজ এগিয়ে থাকবে। খাওয়া দাওয়ার পরে হোটেল সাদাব থেকে হেঁটে হেঁটে যাচ্ছি চারমিনারের দিকে। আর হোটেল সাদাব থেকে চারমিনার পর্যন্ত যাওয়ার এই রাস্তাটা পুরো হচ্ছে আমাদের এসপ্ল্যানেড বা গড়িয়াহাট। মানে এখানে সব কিছু আছে, খাবার দাবার, দোকানপাট, সাজগোজের জিনিস, মানে কেনাকাটার একেবারে আদর্শ জায়গা এটা। এখানে প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে, যেখানে দুর্দান্ত ফাটাফাটি সব ডিজাইনের লেহেঙ্গা, শাড়ি, নানা রকম এথনিকের কালেকশন পাওয়া যাচ্ছে। डिस्काउंट 15,000 में डिस्काउंट में आ जाएगा। और ये लहंगा आपको डिस्काउंट के बाद आपको 12,500 12,500। এই কালারটা ভীষণ সুন্দর, অসাধারণ। আর এইটা फर्शी शरारा है। হ্যাঁ, इसका प्राइस সাদাব থেকে চারমিনারের দিকে আসতে আসতেই বিকেলটা ধীরে ধীরে সন্ধে বদলে গেল। আকাশের রং বদলাচ্ছে আর সেই সঙ্গে বদলে যাচ্ছে শহরের মুডও। রাস্তার দুপাশে একের পর এক এথনিকের কালেকশনের দোকান, রঙিন শাড়ি, ড্রেস মেটেরিয়াল, দোপাট্টা সব মিলিয়ে একেবারে কালারফুল ভাইব। তার মধ্যেই ঝলমলে জুয়েলারির দোকানগুলো আলো জ্বলে যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। লোকাল মার্কেটের সেই চেনা কোলাহল, মানুষের ভিড়, দরদাম করার শব্দ সব মিলিয়ে একদম র আর অরিজিনাল একটা অভিজ্ঞতা। এখানে হাঁটলেই বোঝা যায় একটা শহরকে চিনতে হলে তার লোকাল মার্কেটেই আসতে হয়। এই রং, এই আলো, এই ভিড় সবটাই যেন শহরের স্পন্দন। সন্ধেবেলা আমরা আবার চলে এসেছি চারমিনার চত্বরে। আর এই চারমিনার চত্বরেই সন্ধ্যের স্ন্যাক্সের জন্য রয়েছে একেবারে আমার ডান দিকে নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি। এইখানে আসলে, মানে হায়দ্রাবাদে আসলে ক্যাফে আর বেকারিটা একটা ভীষণই তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য জিনিস। তাই এখানে বিভিন্ন রকম বেকারির মধ্যে এই নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি কিন্তু বেশ পপুলার। আর চারমিনারের পাশেই যেহেতু অবস্থিত, সারাদিনটা চারমিনারে ঘুরে সন্ধেবেলা এখান থেকে একটু স্ন্যাক্স, একটু ইরানি চা আর একটু পেস্ট্রি খেয়ে নিতেই পারেন। আর এখন এই সন্ধেবেলা চারমিনারের এখানে কিন্তু মারাত্মক ভাইব, প্রচুর লোকজন, জমজমাট একটা পরিবেশ, প্রচুর কেনাকাটা, খাওয়া দাওয়া, হই হই একটা ব্যাপার। এই সন্ধেবেলার সময়টা চারমিনারের এখানে কিন্তু একবার আসতেই হবে। একদম চারমিনারের পাশেই যেটা আমি বলছিলাম, এই নিমরা ক্যাফে অ্যান্ড বেকারিতে এই সন্ধেবেলার ভাইবটা শুধু একবার দেখুন। প্রচুর প্রচুর মানুষ এসছেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু ওসমানিয়া বিস্কুটের সাথে ইরানি চা এনজয় করছেন। সন্ধ্যের টাইমটা কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। আর সেটা নিশ্চয়ই আপনারা এখানকার ভাইব আর এখানকার ভিড় দেখে বুঝতেই পারছেন। গতকাল এতটাই হেভি লাঞ্চ হয়ে গিয়েছিল, আমরা আর ডিনারের মতো অবস্থায় ছিলাম না, সেজন্য ডিনার করতে পারিনি। কিন্তু যদি চান আপনারা, সেক্ষেত্রে ডিনার করতে আপনারা প্যারাডাইজ রেস্টুরেন্ট, বাবরচি রেস্টুরেন্ট, সাহা ঘোষ, লাকি রেস্টুরেন্ট, ক্যাফে বাহার এই সমস্ত জায়গাগুলিতে যেতে পারেন। ডিনার অথবা লাঞ্চের জন্য এই সবকটি জায়গায় কিন্তু ভীষণই প্রসিদ্ধ। তবে আমার করা দুটো এক্সপিরিয়েন্সের মধ্যে আমি আগেও বলেছি, আবারও বলবো, প্যারাডাইজ ইজ দ্য বেস্ট। এবার আসি যে এই হায়দ্রাবাদে কোথায় থাকবেন। হায়দ্রাবাদে থাকার জন্য বিভিন্ন জায়গায় প্রচুর হোটেল রয়েছে। যদি আপনারা ওল্ড হায়দ্রাবাদের ভাইব চান এবং ভীষণ জমজমাট একটা
পরিবেশে থাকতে চান সেক্ষেত্রে চারমিনারের আশেপাশের হোটেল দেখতে পারেন। তবে আমার মনে হয় যদি একটু শান্তিপূর্ণ পরিবেশে, কোলাহলমুক্ত পরিবেশে সুন্দরভাবে কটা দিন কাটাতে চান সেক্ষেত্রে হুসেন সাগর লেকের আশেপাশে অধুনা হায়দ্রাবাদে হোটেল নেওয়াই আপনাদের পক্ষে ভালো হবে। আমরা যেমন হোটেল নিয়েছিলাম একেবারে হুসেন সাগর লেক থেকে 2 কিলোমিটারের মধ্যে, এবং নিশাদবাগ কলোনি নামে এই জায়গাটি কিন্তু অত্যন্ত ভালো। মানে আমাদের এই নিশাদবাগ কলোনি বা উষা টাওয়ার সোমাজিগুড়ায় এই যে হোটেল আওয়ার নেস্ট, এর লোকেশনটা এতটাই ভালো, এখানে হোটেল থেকে জাস্ট বেরোলেই সামনে সমস্ত রকম ফেসিলিটি যেমন রয়েছে ঠিক তেমন কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশও রয়েছে। এবার আসি কেনাকাটার কথায়। কোথা থেকে কেনাকাটা করবেন? এখানে কেনাকাটা করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো চারমিনার। চারমিনারের আশেপাশে প্রচুর দোকান রয়েছে। তবে একটা কথা এখানে সবসময় মাথায় রাখবেন, যদি আপনারা পার্ল কিনতে চান, যেহেতু পার্ল সিটি হায়দ্রাবাদ, অনেকেরই মনে হতে পারে যে হায়দ্রাবাদে এসছি আর একটু পার্ল কিনে নিয়ে যাব না, সেটা কি করে হয়, এবং পার্লের এত দোকান রয়েছে এবং এত লোভনীয় সব সম্ভার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সত্যি লোভ সামলানো কঠিন। তাহলে যদি এরকম কোনো দোকানে আপনারা পার্ল কিনতে ঢোকেন বা কেউ আপনাদেরকে নিয়ে গেল কনভিন্স করে কোনো দোকানে, আপনারা কিন্তু ভালো করে দেখে বুঝে শুনে নিজেদের দায়িত্বে কিনবেন। কারণ এরকম প্রচুর বাঁধা দোকান আছে যেগুলো পার্ল বলে একেবারে নকল পুঁথি বিক্রি করছে, যেগুলো হয়তো আমাদের দীঘা পুরীতে 10 টাকার হার বিক্রি হয়, বা একেবারে মানে খুব লো কোয়ালিটির মানে ইমিটেশনের দোকানে যে ধরনের পুঁথির মালা বিক্রি হয়, সেই পুঁথি দিয়ে ডিজাইন করে নানান রকম সুন্দর সুন্দর ইমিটেশন ডিজাইন বিক্রি করছেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে হার আমার পছন্দ হয়েছিল 12,000 টাকাটা ডিসকাউন্ট করে বললেন 3,000 3,500 টাকা, এবং তারপরেই নিমেষের মধ্যে যখন আমি দোকান থেকে বেরিয়ে আসছি সেই হারটাই 700-800 টাকায় দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছিলেন। তো সে কারণে বুঝতেই পারছেন যে এখানে কতটা এই জিনিসগুলো চলতে থাকে। এই ব্যাপারে সচেতন থাকবেন। হায়দ্রাবাদে এবার আমাদের বিদায়কাল আসন্ন। হায়দ্রাবাদ থেকে ফেরার জন্য আমরা ধরে নিচ্ছি সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন ঠিক দুপুর 3:55 সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ছেড়ে যায় এবং 26 ঘন্টা পর হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছবে পরের দিন সন্ধে 6:10। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেল আওয়ার নেস্ট থেকে বেরিয়ে যাব সেকেন্দ্রাবাদ স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে সেকেন্দ্রাবাদ স্টেশনের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। দারুণ সুন্দরভাবে 3টে দিন হায়দ্রাবাদে কাটালাম, খুব ভালো অভিজ্ঞতা হলো। আপনারাও যদি হায়দ্রাবাদে আসেন তাহলে কি কি খেলেন, কোথা থেকে কি কি কিনলেন এবং কেমন ঘুরলেন আমাকে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পি তানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।